তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কি ঘাসফড়িং। তোমরা জানো যে ঘাসফড়িং প্রাণী জগতের কোন পর্বের প্রাণী? আমরা সবাই জানি ঘাসফড়িং হচ্ছে কি তোমার কি আর্তপোডা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী? আর্তপোডা পর্বের প্রাণী। এবং এটা হচ্ছে প্রাণী জগতের হচ্ছে কি তোমার কি বৃহত্তম পর্ব। প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে কি তোমার কি আর্তপোডা, আর আর্তপোডা পর্বের একটা প্রাণী হচ্ছে কি তোমার কি এই ঘাসফড়িং। তো এখান থেকে অনেক কথাবার্তা আছে, আমরা হচ্ছে কি একটু কি কি লাগবে সেই জিনিসগুলোর দিকে একটু ফোকাস করবো। যেমন তোমরাও পাশাপাশি মার্কিং করে ফেলবো বইগুলা। যেমন ঘাসফড়িং কোন পর্বের অন্তর্গত? আর্তপোডা। পর্ব মানে হচ্ছে ফাইলাম। যদি বলা হয় কোন পর্ব, তাহলে সেক্ষেত্রে আনসার হবে কি তোমার কি আর্তপোডা। আর যদি বলা হয় কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে আনসার হবে কি তোমার কি ইনসেক্টা। তাহলে ঘাসফড়িং কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। আরো অনেক কথাবার্তা আছে, সবকিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ঘাসফড়িং এর অনেক প্রজাতি আছে, প্রায় ঘাসফড়িং এর প্রজাতি আছে পৃথিবীতে এদের প্রজাতি আছে প্রায় 20,000। আর বাংলাদেশে এদের প্রজাতির সংখ্যা হচ্ছে কি তোমার কি 20 প্রজাতির। তাহলে বাংলাদেশে এদের প্রজাতির সংখ্যা হচ্ছে কি 20, আর পৃথিবীতে হচ্ছে তোমার 20,000। তো এখানে একটা কথা বলছে দেখো, যে ঘাসফড়িং এর কিছু প্রজাতি আছে যারা কি নামে পরিচিত? পঙ্গপাল। পঙ্গপাল মানে হচ্ছে ঘাসফড়িং এর যে এত প্রজাতি আছে এর মধ্যে কিছু প্রজাতি এরা দলবদ্ধভাবে কি করে অবস্থান করে, এবং এরা যখন এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যায় তখন দলবদ্ধভাবে কি হয় একসাথে কি করে তারা স্থান পরিবর্তন করে। আর ওই সমস্ত প্রজাতি গুলাকে আমরা কি বলি? পঙ্গপাল, বা ইংলিশে কি বলা হয়? লোকাস্ট। তা লোকাস্ট বা পঙ্গপাল বলা হয় কাদেরকে? ঘাসফড়িং এর যে প্রাণীগুলো আছে, প্রজাতি আছে কিছু প্রজাতি, তাদেরকে আমরা কি বলি? পঙ্গপাল বা লোকাস্ট। তারপরে আসো, তাহলে পৃথিবীতে এদের প্রজাতি হচ্ছে কি তোমার কি 20,000, আর বাংলাদেশে এদের প্রজাতি হচ্ছে কি তোমার কি 20। শুধু এই দুইটা সংখ্যায় তোমরা মনে রাখবা। আর এখান থেকে তোমাদের এটা খতে আসতে পারে যে ঘাসফড়িং কে কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখান থেকে যদি এই কোশ্চেনটা আসে, কেন ইনসেক্টা শ্রেণী বা পতঙ্গা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে, এটার মেইন পয়েন্ট হিসেবে তোমরা এই 7টা পয়েন্ট কি করতে পারো? দিতে পারো। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে ঘাসফড়িং এর দেহ কি নির্মিত? কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা কি থাকে তোমার আবৃত থাকে। এখানে কিউটিকলটা দেওয়া নাই। তাহলে ঘাসফড়িং এর দেহটা কি নির্মিত? কিউটিন নির্মিত। কিউটিন মানে হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইডকে আমরা কি বলি? কিউটিন বলি। 2 নাম্বার, তোমরা প্রথম অধ্যায়ে পড়ছো প্রাণীর শ্রেণীবিন্যাস, যে ট্যাগমাটা বা অঞ্চলায়ন দেখা যায় কাদের ক্ষেত্রে? ঘাসফড়িং এর ক্ষেত্রে। ট্যাগমাটা কি জিনিস? পুরা ঘাসফড়িং এর দেহটাকে 3টা অংশে ভাগ করা যায়। একটা মস্তক, একটা বক্ষ, আর একটা হচ্ছে কি তোমার কি উদর। এবং ঘাসফড়িং এর মস্তকে 2টা জিনিস থাকে। চোখগুলাকে আমরা কি বলি? পুঞ্জাক্ষী। আর শিংয়ের মতো যে অংশগুলো আছে সেগুলাকে আমরা কি বলি? অ্যান্টেনা। তাহলে ঘাসফড়িং এর মস্তকে কি থাকে? পুঞ্জাক্ষী মানে কি চোখ, একজোড়া জটিল চোখ থাকে যেগুলাকে আমরা কি বলি? পুঞ্জাক্ষী। আর শিংয়ের মধ্যে যে অংশগুলো সেগুলাকে আমরা কি বলি? অ্যান্টেনা। এছাড়াও ঘাসফড়িং এর সন্ধিযুক্ত পা আছে কয় জোড়া? 3 জোড়া। এবং কয় জোড়া ডানা থাকে? 2 জোড়া। এবং ট্রাকিয়ার মাধ্যমে এদের কি সম্পন্ন হয়? শ্বসন। তাহলে ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ বলা হয় কোনটাকে? ট্রাকিয়া। 6 নাম্বার, এদের রক্ত সংবহন তন্ত্র কেমন? তোমরা পুরা জলজীবে 2 ধরনের রক্ত সংবহন তন্ত্র পাবা, হয় মুক্ত নয় হচ্ছে কি তোমার কি বদ্ধ। মুক্ত নয় হচ্ছে কি তোমার কি বদ্ধ। মুক্ত জিনিসটা কি? মুক্ত জিনিস হচ্ছে কি তোমার যদি বিভিন্ন দেহ গহ্বরে যদি রক্ত প্রবেশ করে, দেহ গহ্বরে যদি প্রবেশ করে, তাহলে সেটা হচ্ছে কি তোমার কি মুক্ত। আর যদি বদ্ধ মানে হচ্ছে কি হৃৎপিণ্ড প্লাস রক্তনালী, এই 2টার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? বদ্ধ। তাহলে হৃৎপিণ্ড রক্তনালী ছাড়াও দেহের বিভিন্ন গহ্বরে যদি তোমার রক্ত প্রবেশ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? মুক্ত। আর যদি 2টা জিনিসের মধ্যে যদি ফিক্স থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? বদ্ধ। এই সমস্ত কারণে ঘাসফড়িং কে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়? ইনসেক্টা। তাহলে তোমরা এটা ক্ষয়ের জন্য কি করবা? প্রিপারেশন নিবা। এরপরে আসো পরের পৃষ্ঠাতে আসো। ঘাসফড়িং এ বাংলাদেশে 20টা প্রজাতি পাওয়া যায়, এর মধ্যে এখানে 15টা উল্লেখ করা আছে। জাস্ট আমরা সচরাচর পরিচিত হচ্ছে কি এটার সাথে, এইটার সাথে, এটা এগুলো আমরা অ্যাভেলেবল বা দেখি, সবগুলা লাগবে না। শুধুমাত্র আমাদের এখানে যেটা আলোচনা করছে সেটাই লাগবে। যেমন এখানে আছে কোনটা, যে ঘাসফড়িংটা আছে সেটা সায়েন্টিফিক নামটা একটু পড়তে হবে।
যেমন এই গাসফড়িং এর সাইন্টিফিক নামটা হচ্ছে কি তোমার পুয়েকিলোসেরাস পিকটাস, পুয়েকিলোসেরাস পিকটাস। তো এটা সাইন্টিফিক নাম লাগবে। হয়তোবা তোমরা ইন ফিউচারে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা রিটেন হতেও পারে, তাহলে সেই ক্ষেত্রে গাসফড়িং এর শ্রেণীবিন্যাসটা কি করতে হবে একটু জানা থাকতে হবে। শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ, সেই 7টা ধাপ তোমাদেরকে পারতে হবে। তাহলে শ্রেণীবিন্যাসের 7টা ধাপের মধ্যে নর্মালি আমরা কিংডম পারি, ফাইলাম হচ্ছে কি আর্থ্রোপোডা, এটা আমরা পারি। তো আমি সবাইকে সবসময় বলি তোমরা 3টা জিনিস মনে রাখবা, কফ, ক্লাস, ওয়ার্ডার এবং হচ্ছে কি তোমার কি ফ্যামিলি, ক্লাস, ওয়ার্ডার এবং কি ফ্যামিলি। আর জেনাসাস স্পেসিস নরমালি আমরা পারি, সাইন্টিফিক নাম যারা পারো তারা নরমালি এটা পারো, পুয়েকিলোসেরাস পিকটাস। এর মধ্যে জেনাস হচ্ছে কি তোমার কি পুয়েকিলোসেরাস, আর স্পেসিস হচ্ছে কি তোমার কি পুয়েকিলোসেরাস পিকটাস। নরমালি আমাদের মনে থাকে না এই 3টে জিনিস, ক্লাস, ওয়ার্ডার এবং হচ্ছে কি তোমার কি ফ্যামিলি। তো মাঝে মাঝে আমরা ওই কোশ্চেনটাও করি যে গাসফড়িং কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। যদি শ্রেণী বলা হয় তাহলে আনসার হবে কি ইনসেক্টা। যদি বলা হয় অর্ডার মানে হচ্ছে কি তোমার কি বর্গ, অর্ডার মানে কি বর্গ। যদি বলা হয় কোন বর্গের অন্তর্গত তখন ইনসেক্টা দিলে ভুল হবে। তাহলে বর্গ যখন বলা হবে তখন আনসার হবে কি তোমার কি অর্থোপটেরা, তখন আনসার হবে কি অর্থোপটেরা। আর যখন বলা হয় ফ্যামিলি মানে হচ্ছে কি তোমার কি গোত্র, ফ্যামিলি মানে কি গোত্র। যখন বলা হবে কোন গোত্রের অন্তর্গত তখন আনসার হবে কি পির্গোমরফিডি, পির্গোমরফিডি। তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস জানবা। তাহলে গাসফড়িং কোন পর্বের অন্তর্গত, আর্থ্রোপোডা। যদি বলা হয় কোন শ্রেণী বা কোন ক্লাসের অন্তর্ভুক্ত তাহলে আনসার হবে কি ইনসেক্টা। যদি বলা হয় কোন ওয়ার্ডার বা কোন বর্গ তাহলে সেক্ষেত্রে আনসার হবে কি অর্থোপটেরা। আর যখন বলবে কোন ফ্যামিলি বা কোন গোত্রের অন্তর্ভুক্ত তখন আনসার হবে কি পির্গোমরফিডি। আর সাইন্টিফিক নামটা হচ্ছে কি তোমার কি পুয়েকিলোসেরাস পিকটাস। এখন আসো, তাহলে এটা ভালো করে তোমরা পড়বা। এই জায়গাটা এডমিশন টেস্ট, তারপর রিটেন, ডাবির খ, ডাবির এ ইউনিটের জন্য কি এটা অনেক ইম্পর্টেন্ট। এখন আসো, আমরা আরেকটু জিনিস বাকি আছে, আমরা অল্প প্রিপারেশন নিব, কিন্তু মেন বই ভিত্তিক সিকোয়েন্স অনুযায়ী কি করবো আমরা প্রিপারেশন নিব। তো বাসস্থানের উপর ভিত্তি করে আমরা এত বেশি ইনফরমেশন জানবো না, অল্প 2টা ইনফরমেশন। তাহলে বাসস্থান থেকে আমরা মেইনলি যেটা জানবো, একটা গাসফড়িং দিনে কত কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারে বা যেতে পারে, 15 কিলোমিটার। খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা গাসফড়িং দিনে কত কিলোমিটার যেতে পারে, 15 কিলোমিটার। কত কিলোমিটার, 15 কিলোমিটার। এরপরে আসো গাসফড়িং এর হচ্ছে কি তোমার কি খাদ্য। তো খাদ্য থেকে নরমালি সবাইকে 3টা জিনিসের কথা বলি, সেই 3টা জিনিস কি। গাসফড়িং সব নরমালি তোমার কি ধরনের খাবার খায়, লতা পাতা শাকসবজি এগুলা খায়। তো যারা হচ্ছে কি তোমার কি শাকসবজি খায় বা লতা পাতা খায় তাদেরকে আমরা কি বলি শাকাশি, বা ইংলিশে ওটাকে কি বলা হয় হার্বিভোরাস। কি বলা হয় হার্বিভোরাস। আর যারা মাংসাশী, যারা মাংসাশী, মাংসাশী যারা তাদেরকে আমরা কি বলি কার্নিভোরাস, কার্নিভোরাস। আর যারা সবকিছু খায় তাদেরকে আমরা কি বলি, যারা সবকিছু খায় তাদেরকে আমরা কি বলি সর্বভুক, বা এটাকে ইংলিশে বলা হয় কি অমনিভোরাস, অমনিভোরাস। তো এখানে আছে যারা শাকসবজি খায় তাদেরকে আমরা কি বলি হার্বিভোরাস। আর যারা মাংসাশী তাদেরকে বলা হয় কি তোমার কি কার্নিভোরাস। আর যারা সবকিছু খায় তাদেরকে আমরা কি বলি অমনিভোরাস। তাহলে এখান থেকে এই 3টা জিনিস আমরা জানবো। তাহলে হার্বিভোরাস কি, তারপরে হচ্ছে কি অমনিভোরাস কি, তারপরে হচ্ছে কি তোমার কি মাংসাশী কি। এরপরে আসো বাহ্যিক অঙ্গ সংস্থান। এখান থেকে আমরা সেম অল্প কিছু ইনফরমেশন জানবো যেগুলো পরীক্ষাতে আসে। বায়োলজিতে লাইন অনেক বেশি কিন্তু সব লাইন আসে না। তো যে লাইনগুলো আসবে সেগুলোকে তোমাকে আগে ফোকাস করতে হবে। তো এখান থেকে তোমাদের 90% কি থাকবে, কমন থাকবে। আর বাকি যে ওইগুলা যেমন গাসফড়িং এর দেহ সরু লম্বা বেলন, এগুলা পরীক্ষাতে কখনোই আসে না, এগুলা পরীক্ষাতে আসে না। জানার জন্য এগুলো অবশ্যই রিডিং দিবা, কিন্তু যেগুলো মাস্ট মনে রাখতে হবে সেগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে। যেমন 1 নাম্বার গাসফড়িং এটা কি ধরনের প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রতিসম প্রাণী মানে কি, যে সমস্ত প্রাণীকে সমান 2টা অংশে ভাগ করা যায় তাদেরকে আমরা কি বলি প্রতিসম প্রাণী। আর যাদেরকে সমান অংশে ভাগ করা যায় না তাদেরকে আমরা কি বলি অপ্রতিসম প্রাণী। তো গাসফড়িং এর ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় এমন একটা তল বরাবর গাসফড়িং কে আলাদা করা হলো যে তল বরাবর কাটলে গাসফড়িং এর দেহের 2টা অংশ তৈরি হবে, একটা ডান একটা বাম, সেটাকে আমরা কি বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে যদি বলা হয় গাসফড়িং কি ধরনের প্রতিসাম্যতা দেখা যায় তাহলে আনসার হবে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং একটা গাসফড়িং পূর্ণাঙ্গ অবস্থায় কতটুকু লম্বা হয়, কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। সেন্টিমিটারটা একটু মাথায় মনে রাখবা। আর হচ্ছে যে নর্মালি হচ্ছে সেন্টিমিটার ন্যানোমিটার এগুলো খুব কম আসে, তারপরে এগুলো পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে আসো লাস্টের প্যারা থেকে একটা কোয়েশ্চেন আসে যে গাসফড়িং এর কিন্তু একটু বর্ণময় দেখা যায়, বর্ণ মানে এক একটা গাসফড়িং এক একটা কালার দেখা যায়।
যেমন কিছু কিছু ঘাসফড়িং আছে হলদে সবুজ, কিছু কিছু ঘাসফড়িং আছে হচ্ছে কি তোমার কি বাদামি, ডোরা কাটা, মানে এদের মধ্যে কি দেখা যায়, মিশ্রিত রং দেখা যায়, মিশ্রিত বর্ণ দেখা যায়। তো ঘাসফড়িং এর মিশ্রিত বর্ণের যে সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে কি এই মিশ্রিত বর্ণ থাকার কারণে তারা পরিবেশের সাথে কি হয়ে যায়, মিলিয়ে যায়। ফলে তোমার শত্রুর হাত থেকে কি ভাই তোমার রক্ষা পায়। যেমন নর্মালি হচ্ছে কি প্রকৃতিটা কেমন একটু সবুজ, তাহলে ঘাসফড়িং এর এই যে কালারটা এটাও কি সবুজ, যখন সে সবুজের সাথে থাকবে তখন তাকে নর্মালি কি হয় না, বোঝা যায় না। ফলে সে কার হাত থেকে রক্ষা পাবে, শত্রুর হাত থেকে রক্ষা পাবে। তাহলে এই বর্ণময়তার একটা মেইন বেসিক হচ্ছে কি তোমার কি এই বর্ণময়তার কারণে সে প্রাণীর হাত থেকে কি পায়, শত্রুর হাত থেকে কি পায়, রক্ষা পায়। তাহলে সে এই ভিন্ন ধরনের কালার বা বর্ণময়তার জন্য সে কার হাত থেকে রক্ষা পাবে, শত্রুর হাত থেকে কি পাবে, তোমার রক্ষা পাবে। আর সাইন্টিফিক নামটা তোমরা একটু পড়বা, পুয়েকিলোসেরাস পিকটাস। এরপরে আসো, আমাদের আর একটু বাকি আছে। এই যে হচ্ছে কি একটা ঘাসফড়িং, এই হচ্ছে সেই ঘাসফড়িং, তোমরা সবাই মোটামুটি চিনো জানো। ঘাসফড়িং এর পুরা ঘাসফড়িংটাকে তিনটা অংশে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তোমার কি মস্তক, এ পর্যন্ত বক্ষ, আর লাস্টেরটা হচ্ছে কি তোমার কি উদর। উদর মানে হচ্ছে পেট, উদর মানে হচ্ছে কি তোমার পেট বলতে পারো আর কি। তাহলে এটা হচ্ছে কি তোমার কি বক্ষ, আর এটা হচ্ছে কি মস্তক বা মাথা, ঠিক আছে। তাহলে ঘাসফড়িং এর দেহটাকে কটা অংশে ভাগ করা যায়, তিনটা অংশে ভাগ করা যায়। এখন আমরা সামনে পড়বো এটার বিস্তারিত। তো এখানে দেখো কিছু ইনফরমেশন আছে এই এতটুকু জায়গা। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি ঘাসফড়িং এর দেহ কিউটিন নির্মিত কিসে আবৃত, কিউটিকলে আবৃত। তাহলে ঘাসফড়িং এর বহিস্থ আবরণ বা বহিকঙ্কাল বা এক্সোস্কেলেটন এটা কি দ্বারা গঠিত, কাইটিন নির্মিত কিউটিকলে কি আবৃত। 2 নম্বর কোশ্চেন, এই ঘাসফড়িং এর দেহের যে খণ্ডগুলো আছে প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়, স্ক্লেরাইট। ঘাসফড়িং এর দেহের প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়, স্ক্লেরাইট। প্রতি দেহ খণ্ডকে কিউটিকল পুরু শক্ত পাতের মতো গঠন সৃষ্টি করে, বা তোমরা একদম সহজভাবে বলতে পারো ঘাসফড়িং এর দেহের প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলি, স্ক্লেরাইট। এবং মনে করো অনেকগুলো খণ্ড আছে, এর মধ্যে 2টা স্ক্লেরাইট মানে কি 2টা খণ্ডকে সংযোগস্থলে একটা পাতলা নরম অংশ থাকে বা পর্দা থাকে, যেটাকে আমরা কি বলি সুচার। তাহলে 2টা স্ক্লেরাইটের সংযোগস্থলে বা মধ্যবর্তী স্থলে পাতলা একটা নরম কি থাকে তোমার বা কিউটিকল থাকে, যেটাকে আমরা কি বলি সুচার বলি। তা 2টা স্ক্লেরাইটের মাঝখানে একটা পাতলা পর্দার মতো অংশ থাকে, সেটাকে আমরা কি বলি, সুচার বলি। এরপরে আসো, এই সুচারের কারণে সে কি করতে পারে, তার দেহগুলাকে একটু মুভমেন্ট নড়াচড়া করতে পারে, এতটুকুই। তাহলে এখান থেকে আমাদের 2টা জিনিস, তাহলে ঘাসফড়িং এর দেহ কি নির্মিত, কিউটিকল নির্মিত। ঘাসফড়িং এর প্রত্যেকটা দেহ খণ্ডকে আমরা কি বলি, স্ক্লেরাইট। 2টা স্ক্লেরাইটের সংযোগস্থলে একটা পাতলা নরম অংশ থাকে, যেটাকে আমরা কি বলি সুচার বলি, কি বলি সুচার। এখন আসো, এখানে যে কথাগুলো আছে এগুলো সামনে আছে, তারপরেও তোমাদেরকে একটু বলে ফেলি। যেমন এখানে বলছে ঘাসফড়িং এর যে দেহের যে খণ্ডগুলো আছে, খণ্ডের পৃষ্ঠদেশীয় পাতকে আমরা কি বলি, বা প্রত্যেকটা খণ্ডের পৃষ্ঠীয় অংশকে, পৃষ্ঠীয় মানে পিছনের দিকে যে অংশটা, সেটাকে আমরা কি বলি টারগাম বা টারগাইট। তাহলে পৃষ্ঠীয় অংশকে আমরা কি বলি টারগাম বা টারগাইট। আর অঙ্কীয় মানে কি, সামনের দিকের অংশটাকে আমরা কি বলি স্টার্নাম। যেমন আমাদের বুকের যে হাড্ডি গুলো আছে, পরশুকা গুলো আছে, এগুলো কার সাথে যুক্ত থাকে, স্টার্নাম। তাহলে আমাদের স্টার্নামটা কোন দিকে থাকে, সামনের দিকে। তো ওটার সাথে একটু মিল রেখে আমরা বলতে পারি অঙ্কীয় দেশে মানে কি সামনের দেশে যে সামনের দিকে যে পাটটা থাকে সেটাকে আমরা বলি স্টার্নাম, আর পিছনের দিকে যেটা থাকে সেটাকে আমরা কি বলি টারগাম। এবং এই 2টার মাঝখানে বা পার্শ্ব দেশে, এটা পিছনের দিকে থাকে, এটা সামনের দিকে থাকে। তাহলে 2টার মাঝখানে একটা পাতলা কি থাকে তোমার পাত যুক্ত থাকে, বা একটা পর্দার মতো অংশ থাকে, যেটাকে আমরা কি বলি প্লিউরা বা প্লিউরাইট। তাহলে টারগাম এবং স্টার্নাম এই 2টার মাঝখানে একটা পাতলা পাত থাকে, যেটাকে আমরা কি বলি তোমার কি প্লিউরা, প্লুরা বা প্লিউরাইট, ঠিক আছে। তাহলে ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠীয় অংশকে আমরা কি বলি টারগাম, আর সম্মুখ অংশকে আমরা কি বলি স্টার্নাম, আর 2টার মাঝখানে একটা পাতলা পাত থাকে, যেটাকে আমরা কি বলি প্লিউরা বা প্লিউরাইট। তাহলে এখান থেকে 3টা জিনিসই তোমরা কি করবা জানবা। এখন আসো, ঘাসফড়িং এর দেহকে কয়টা অঞ্চলে ভাগ করা যায়, 3টা অঞ্চলে। কয়টা অঞ্চলে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি, মস্তক, বক্ষ, আর একটা হচ্ছে কি তোমার কি উদর। মস্তকে কি কি আছে, বক্ষে কি কি আছে, সেই জিনিসগুলো আমরা একটু বিস্তারিত জানবো। এখন আসো আমরা মস্তকটা পড়ে ফেলি। মস্তকে এখানে কিছু ইনফরমেশন আছে গুরুত্বপূর্ণ। যেমন দেখো মস্তক, এগুলো পড়তে অনেকেরই কঠিন লাগে আসলে, এটা অনেক বড় প্যারা,
কিন্তু মূলত এখানে 6 থেকে 7টা পয়েন্ট কি করতে হবে তোমাকে বুঝতে হবে, তাহলে মাথা কি তোমাদের শেষ, গাসপুরিং এর মস্তক শেষ। তাহলে মস্তকের ক্ষেত্রে আগে জিনিসগুলো একটু মার্কিং করো। যেমন 1 নাম্বার এমব্রায়োনিক সেগমেন্ট, এটা একটু মার্কিং করো, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি তোমার কি হাইপোগনেথাস, 2 নাম্বার হচ্ছে কি তোমার কি হাইপোগনেথাস। 3 নাম্বার হচ্ছে কি এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল, এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। তারপরে হচ্ছে 4 নাম্বারে হচ্ছে কি তোমার কি ভার্টেক্স, ভার্টেক্স কত 4 নাম্বার। জানা হচ্ছে কি তোমার কি 5 নাম্বার। ফ্রন্স হচ্ছে কি তোমার কি 6 নাম্বার। ক্লাইপিয়াস হচ্ছে কি তোমার কি 7 নাম্বার। এই 7টা জিনিস যদি তুমি বুঝো তাহলে তোমাদের মস্তক কি মোটামুটি শেষ। এখন দেখো এখানে বলছে যে বাইরে থেকে অখণ্ডিত একক মনে হলেও, মানে বাহির থেকে দেখলে এটার কোনো খণ্ড মনে হচ্ছে না আর কি, কিন্তু গাসপুরিং এর যে মস্তকটা থাকে এই মস্তকে ভ্রূণীয় অবস্থায়, ভ্রূণ জাইগোটের যে পরবর্তী দশা, মানে ভ্রূণীয় অবস্থায় তাদের মস্তকে কয়টা খণ্ড থাকে, কয়টা হচ্ছে অংশ থাকে, তাহলে সেটা হচ্ছে কি তোমাকে 6টা। তো যদি তোমাকে কোশ্চেন করে যে গাসপুরিং এর ভ্রূণীয় খণ্ড কয়টি বা এমব্রায়োনিক সেগমেন্ট কয়টি, এমব্রায়োনিক সেগমেন্ট বললে আনসার হবে কত 6, আর যদি ভ্রূণীয় খণ্ড বলা হয় তাহলে সেক্ষেত্রেও আনসার হবে কত 6। আর গাসপুরিং এর মুখ ছিদ্রটা কি থাকে একদম নিচের দিকে থাকে। আমরা যদি একটু ছবিটা দেখি, গাসপুরিং এর মুখ ছিদ্রটা কি থাকে তোমার একটু নিচের দিকে থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি হাইপোগনেথাস। তাহলে গাসপুরিং এর মুখ ছিদ্রটা কি ধরনের, হাইপোগনেথাস ধরনের, হাইপোগনেথাস ধরনের। তাহলে হাইপোগনেথাস জিনিসটা কি তোমরা জানো, যাদের মুখ ছিদ্রটা নিম্নমুখী হয়ে অবস্থান করবে সেটাকে আমরা কি বলি হাইপোগনেথাস। আর গাসপুরিং এর মস্তকের এমব্রায়োনিক সেগমেন্ট কয়টা 6টা, জাস্ট সংখ্যাটা কি রাখবা একটু মাথায় রাখবা। এরপরে আসো প্রত্যেকটা জিনিসের কি থাকে আবরণ থাকে। তো গাসপুরিং এর মস্তকের যে আবরণটা বা মাথার যে আবরণটা সেটাকে আমরা কি বলি হেড ক্যাপসুল। তো হেড ক্যাপসুল তো নর্মালি বুঝাই যায়, কিন্তু মনে রাখবা এপিক্রেনিয়ামটা, কি মনে রাখবা এপিক্রেনিয়াম। তাহলে গাসপুরিং এর মস্তকের যে আবরণটা সেই আবরণটাকে আমরা কি বলি এপিক্রেনিয়াম বলি, কি বলি এপিক্রেনিয়াম। এরপরে আসো গাসপুরিং এর মস্তকের অনেকগুলা খন্ডাংশ বা অংশ দেখা যায়। যেমন এখানে বলছে একটা ভার্টেক্স, গাসপুরিং এর একদম পৃষ্ঠদেশে একটা ত্রিকোণাকার অংশ দেখা যায়, এই ত্রিকোণাকার অংশটাকে আমরা কি বলতেছি ভার্টেক্স। আর দুই পাশের এই যে এই অংশটা গালের মতো বোঝা যাচ্ছে আর কি, এই দুই পাশের অংশটাকে আমরা কি বলি জানা। তো নর্মালি আমরা বলি মনে রাখার জন্য কিছু ট্রিক্স, যেমন এখানে কি বলছে আমরা যদি একটু দেখি জিনিসটা, এখানে বলছে কি 3, তাহলে ভার্টেক্সেও যদি সংযুক্ত বর্ণ সহজে চিন্তা করো 1টা 2টা এবং কি 3টা, তা 3 ভ ট এবং স্ক, ভার্টেক্সে কয়টা লেটার আছে, যদি সংযুক্ত বর্ণ যদি একটা চিন্তা করো তাহলে সেখানেও লেটার কয়টা আছে 3টা। তো 3 বললে ভার্টেক্সে কয় লেটার আছে তোমার 3, তো ত্রিকোণাকার অংশটাকে আমরা কি বলবো ভার্টেক্স। তাহলে এখানেও 3 আছে, এখানে 1টা 2টা 3টা লেটার আছে, তার মানে আমরা বলবো কি ভার্টেক্স। তা ত্রিকোণাকার অংশটাকে আমরা কি বলবো ভার্টেক্স। দুই পাশে মানে 2 লেটার, তাহলে জানাতেও কয়টা লেটার আছে তোমার 2টা, তা দুই পাশে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলবো জানা। তারপর আসো কপাল, কপালের মধ্যে কি আছে প আর এখানে কি আছে ফ। তাহলে কপালের দিকে যে চওড়া অংশটা, এই কপালের দিকের চওড়া অংশটাকে আমরা কি বলি ফ্রন্স। তাহলে কপালে প আছে আর ফ্রন্সে কি আছে তোমার ফ আছে, তাহলে কপালের দিকের অংশটাকে আমরা কি বলবো ফ্রন্স। ত্রিকোণাকার 3 লেটার, তাহলে কোনটা 3 লেটার, যেটা ভার্টেক্স। দুই পাশে কি আছে তোমার জ্যানা আছে, জ্যানা 2 লেটার আর 2 লেটার, তাহলে দুই পাশের অংশটাকে আমরা কি বলি জানা, আর ত্রিকোণাকার অংশটাকে আমরা কি বলি ভার্টেক্স, আর কপালের দিকে যে অংশটা সেটাকে আমরা কি বলি ফ্রন্স। এরপরে আসো আয়তকার যে অংশটা ফ্রন্সের নিচে, এই যে আয়তকার যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলতেছি ক্লাইপিয়াস। তাহলে আয়তকার লেটারটা যদি আমরা একটু চিন্তা করি 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে আয়তকার অংশটাকে আমরা কি বলবো ক্লাইপিয়াস, কি বলবো ক্লাইপিয়াস। তাহলে একটু আমার সাথে সাথে আনসার দাও যে গাসপুরিং এর মস্তকের এমব্রায়োনিক সেগমেন্ট কয়টা, আনসার 6টি। গাসপুরিং এর মুখটা নিম্নমুখী হয়ে অবস্থান করে, এই ধরনের মুখ ছিদ্রকে আমরা কি বলি হাইপোগনেথাস, কি বলি হাইপোগনেথাস। ত্রিকোণাকার অংশকে আমরা কি বলি ভার্টেক্স, 3 দুই পাশে 2, জানাও হচ্ছে কি তোমার কি 2, কপালে প আছে ফ্রন্সেও কি আছে তোমার ফ আছে, আর আয়তকার 5 লেটার, ক্লাইপিয়াসও হচ্ছে কি তোমার কি 5 লেটার। এছাড়াও মস্তকে কি থাকে আরো কয়েকটা জিনিস থাকে, যেমন পঞ্জাক্ষী। গাসপুরিং এর মস্তকে যে চোখগুলা থাকে জটিল পঞ্জাক্ষী, চোখগুলাকে আমরা কি বলতেছি পঞ্জাক্ষী। তাহলে গাসপুরিং এর মস্তকে পঞ্জাক্ষী কয় জোড়া থাকে 1 জোড়া, কয় জোড়া থাকে 1 জোড়া। এবং
এখান থেকে যে জিনিসটা জানতে হবে, এই পুঞ্জাক্ষী গুলা অসংখ্য কি দ্বারা গঠিত? ওমাটেরিয়াম দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ওমাটেরিয়াম। তাহলে গাসপরিং এর পুঞ্জাক্ষী হচ্ছে কি তোমার কি? পুঞ্জাক্ষী হচ্ছে কি তোমার কয় জোড়া? এক জোড়া। এক জোড়া। তাহলে এই এক জোড়ার এখানে এক আর এখানে হচ্ছে কি এক, তাহলে প্রত্যেকটাতে পুঞ্জাক্ষীতে ওমাটেরিয়াম থাকে কত হাজার? 2000। তাহলে দুইটাতে থাকে কত হাজার? 4000। তাহলে গাসপরিং এর প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে ওমাটেরিয়াম থাকে 2000, আর গাসপরিং এর দেহে পুঞ্জাক্ষী থাকে দুইটা, মানে এক জোড়া। তাহলে 2 আর 2 কত? 4000। তাহলে গাসপরিং এর দেহে পুঞ্জাক্ষী ওমাটেরিয়ামের সংখ্যা 4000, আর প্রত্যেকটা পুঞ্জাক্ষী বললে আনসার হবে কি তোমার কি? 2000। আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তাহলে এই ওমাটেরিয়ামকে কি বলা হচ্ছে? পুঞ্জাক্ষীর গঠন এবং কি বলা হচ্ছে? কাজের একক। তাহলে পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক বলা হয় কাকে? ওমাটেরিয়াম। যেমন তোমরা পড়ছো বৃক্কের গঠন এবং কার্যকরী একক কি বলা হয়? নেফ্রন। স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক কি বলা হয়? নিউরন। অনুরূপ ভাবে পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের এককে কি বলা হয়? ওমাটেরিয়াম। তারপরে আসো আমরা লাস্টের দিকে চলে আসছি, আর 1 মিনিট লাগবে। ওসেলি। গাসপরিং এর পুঞ্জাক্ষী গুলার মাঝখানে কতগুলা? 3টা সরল চক্ষু থাকে, যেগুলাকে আমরা কি বলি? সরলাক্ষী বা ওসেলি। যেমন এইগুলা পুঞ্জাক্ষীর মাঝখানে কতগুলা সরল প্রকৃতির চোখ থাকে, যেগুলাকে আমরা কি বলি? ওসেলি। 1টা 2টা এবং হচ্ছে কি তোমার কি 3টা। তাহলে গাসপরিং এর ওসেলির সংখ্যা কয়টা? 3টা। বা সরলাক্ষী বা ওসেলি। সরলাক্ষীর আরেকটা নাম হচ্ছে কি? ওসেলি। বা ওসেলির আরেকটা নাম হচ্ছে কি তোমার কি? সরলাক্ষী। এখন আসো এখান থেকে যে জিনিসটা জানতে হবে, এটা কিসের মতো কাজ করে? এই ওসেলির ভিতরে আলোক সংবেদী কোষ থাকে। এই আলোক সংবেদী কোষ থাকার কারণে এটা কিসের মতো কাজ করে? রেটিনার মতো কাজ করে। তাহলে গাসপরিং এর মস্তকের কোন অংশটা রেটিনার মতো কাজ করে? তাহলে আনসার হবে কি তোমার কি? ওসেলি। আনসার হবে কি? ওসেলি। এরপরে আসো অ্যান্টেনা। গাসপরিং এর শিং এর মতো যে অংশটা আছে সেটাকে আমরা কি বলি? অ্যান্টেনা। এখন আসো এই অ্যান্টেনা অনেক আছে, কিন্তু এর 3টা কাজ মনে রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট। এই অ্যান্টেনার 3টা কাজ হচ্ছে কি? স্পর্শ, ঘ্রাণ এবং হচ্ছে কি শব্দ তরঙ্গ। আমরা একদম টেকনিক্যালি মনে রাখতে পারি ট্রিপল এস। ট্রিপল এস। এস মানে হচ্ছে কি তোমার স্মেল, স্মেল মানে হচ্ছে কি ঘ্রাণ, এস মানে হচ্ছে কি স্পর্শ, এস মানে হচ্ছে কি সাউন্ড ওয়েভ, মানে হচ্ছে কি শব্দ তরঙ্গ। তাহলে অ্যান্টেনার 3টা কাজ আমরা মনে রাখবো কি দিয়ে? ট্রিপল এস। এস মানে হচ্ছে কি স্মেল, এস মানে হচ্ছে কি স্পর্শ, এস মানে হচ্ছে কি তোমার কি সাউন্ড ওয়েভ। এবং ওই অ্যান্টেনার তোমার 3টা অংশ আছে। কয়টা অংশ আছে? 3টা। তোমরা যদি স্ক্যাপ মনে রাখো, স্ক্যাপ মনে রাখলে বাকি এই অংশগুলো তোমরা বলতে পারবো। তাহলে 1 নম্বর যে অংশটা সেটা হচ্ছে কি? স্ক্যাপ। স্ক্যাপের মধ্যে কি আছে? প আছে। প মানে কি? পেডিসেল। আর প এর পরের লেটারটা কি? ফ। ফ মানে হচ্ছে কি তোমার কি? ফ্লাজেলাম। তাহলে অ্যান্টেনার কয়টা অংশ আছে তোমার? 3টা অংশ আছে। তার প্রথম একটা অংশ মনে রাখবা স্ক্যাপ। স্ক্যাপের মধ্যে প আছে। প মানে হচ্ছে কি? পেডিসেল। আর পরের লেটারটা কি? ফ। ফ মানে হচ্ছে কি তোমার কি? ফ্লাজেলাম। তো 3টা অংশ তোমরা জানলা, মাঝে মাঝে ভার্সিটি পরীক্ষাগুলোতে এগুলা দিয়ে থাকে আর কি। এরপরে আসো এখান থেকে যেটা জানতে হবে, পেডিসেল। এই 3টা অংশের মধ্যে অবিভক্ত এবং খাটো অংশ বলা হয় কোনটাকে? পেডিসেল। আর সবচেয়ে লম্বা অংশ বলা হয় কোনটাকে? ফ্লাজেলাম। তাহলে ফতে ফ্লাজেলাম, ফতে কি? 25টা কি? একটু অশুদ্ধ ভাষায় একটু উচ্চারণটা একটু কম করো। প না ফ উচ্চারণ করো নাকি? তাহলে পতে হচ্ছে ফ মানে কি? ফসিস। ফসিস। ফসিসের মতো উচ্চারণ করো। তাহলে ফ্লাজেলামের কয়টা খণ্ডক পাওয়া যায়? 25টা। তাহলে ফ্লাজেলাম কয় খণ্ডক বিশিষ্ট? 25 খণ্ডক বিশিষ্ট। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা মুখোপাঙ্গ গুলা কি কি কোয়েশ্চেন আসবে না আসবে, রিটেন, এমসিকিউ আমরা বিস্তারিত কি করবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।